এক্সপ্লেইনটি শুরু করার আগে আমার একটা বিশেষ অনুরোধ, দয়া করে তোমার হাতে সব কাজ ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে এই এক্সপ্লেইনটা দেখতে বসো, কারণ এই মুভিটা এতটাই টান উত্তেজনায় ভরপুর যে তুমি এক সেকেন্ডের জন্য চোখ ফেরাতে পারবে না। তো আজ আমরা দেখতে চলেছি ক্রিস্টোফার নোলান পরিচালিত বহুল আলোচিত মুভি ইনসেপশনের এক্সপ্লেনেশন, যেটাকে হলিউডের অন্যতম জটিল চলচ্চিত্র হিসেবে দেখা হয়। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই ইনসেপশন সম্পর্কে, যাতে পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই মুভিতে দেখানো হয়েছে যে একাধিক মানুষ একসাথে একটা স্বপ্ন দেখতে পারে। এই স্বপ্নের মূলত 3টা স্তর রয়েছে, যেখানে প্রতিটা স্তরের সময়সীমা আলাদা, যা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে। প্রথমে আমরা দেখতে পাই লিওনার্দো ডিক্যাপ্রিওকে, যার চরিত্রের নাম হচ্ছে ডমিনিক কোব। তার কাজ হচ্ছে মানুষের স্বপ্নে প্রবেশ করে সেই সব গোপন তথ্য চুরি করা যা তারা অন্যের কাছ থেকে লুকিয়ে রাখে। কোবের কাছে একটা বিশেষ দল এবং একটা বিশেষ মেশিন আছে। এই মেশিনে যদি দুজন মানুষ কানেক্টেড থাকে তাহলে একে অপরের সাথে স্বপ্নে চলে যেতে পারবে। অর্থাৎ যতজন এই মেশিনের সাথে কানেক্টেড থাকবে তারা একে অপরের স্বপ্নে আসা যাওয়া করতে পারবে। এছাড়াও একটি স্বপ্নের মধ্যে অনেকগুলো স্বপ্নের স্তর তৈরি করা যায়, বা সহজ ভাষায় একটা স্বপ্নের ভিতরে আরো অনেকগুলো স্বপ্নকেও দেখা যায়। চলো একটা উদাহরণ দিই। ধরো তুমি আর তোমার 6 জন বন্ধু একসাথে স্বপ্নে আছো। সেখানে যদি তোমরা ঘুমিয়ে পড়ো এবং একে অপরের বন্ধুর স্বপ্নের ভিতরে ঢুকে পড়ো, তাহলে একটা নতুন স্তর তৈরি হবে। অর্থাৎ স্বপ্নের মধ্যেই আর একটা স্তর তৈরি হলো। স্বপ্নের মধ্যে সময়গুলো অনেক দ্রুত চলে যায়। যেমন বাস্তব জগতে তুমি যদি 1 ঘন্টা ঘুমো, তাহলে স্বপ্নের জগতে লেভেল 1-এ তোমার স্বপ্ন হবে 10 ঘন্টার মতো। আর যদি তুমি সেকেন্ড লেভেলে থাকো, তাহলে সেখানের সময় হবে 1 সপ্তাহ। একইভাবে লেভেল 3-তে সময় হবে প্রায় 6 মাস। অর্থাৎ যত গভীরের স্তরে যাওয়া যাবে সময় তত দীর্ঘ হবে। আর এই স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফেরার জন্য রয়েছে 3টি উপায়। প্রথম উপায় হচ্ছে এরা স্বপ্নের জগতে যাওয়ার জন্য এক প্রকার ঘুমের ওষুধ ব্যবহার করে। এখন এই ওষুধের প্রভাব নির্দিষ্ট সময় পার হয়ে গেলে মানুষ সক্রিয়ভাবেই জেগে উঠতে পারবে। এবার দ্বিতীয় উপায়টা হচ্ছে ধাক্কা বা কিক। কোনো ঘুমন্ত ব্যক্তিকে যদি কেউ ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, তাহলে তার ঘুম ভেঙে যাবে এবং সে এই স্বপ্নের জগৎ থেকে স্বাভাবিকভাবে বেরিয়েও আসবে। আর তৃতীয় উপায় হলো টোটেম। অর্থাৎ কেউ কিভাবে বুঝবে যে সে স্বপ্নে আছে না বাস্তবে আছে? কোবের কাছে একটা টোটেম আছে, যেটা সে স্বপ্নে ঘোরালে তা অনবরত ঘুরতেই থাকে, কখনো নিচে পড়ে না। কিন্তু বাস্তব জগতে সেই টোটেম কিছুক্ষণ ঘুরেই পড়ে যায়। এভাবেই সবাই স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারে। আর এখান থেকেই আমাদের মুভির মেইন গল্প শুরু হয়। মুভির শুরুতে আমরা দেখি কোব সমুদ্রের ধারে পড়ে আছে এবং তাকে একজন বয়স্ক মানুষ বলে মনে হয়। মূলত কোব যেভাবে মানুষের স্বপ্নে ঢুকে তথ্য চুরি করতে পারে, যেমনটা আমরা আগেই বলেছি, ঠিক সেভাবেই সে কারো স্বপ্নে নতুন ধারণাও ঢুকিয়ে দিতে পারে। কোব যাদের কাছ থেকে আইডিয়া চুরি করে তাদের সেই আইডিয়াগুলো যথেষ্ট মূল্যবান হয়। যেমন কারো মাথায় নতুন কোনো মেশিন বানানোর পরিকল্পনা কিংবা নতুন কোনো ব্যবসা শুরুর পরিকল্পনা থাকে। এমনও হয় যে এখনো রিলিজ হয়নি এমন কোনো গানের লিরিক্স কিংবা রিলিজ না হওয়া কোনো মুভির স্ক্রিপ্ট, এরকম সমস্ত গুরুত্বপূর্ণ আইডিয়া থাকে। যাই হোক, কোব যখন সমুদ্রের ধারে পড়েছিল তখন কিছু সোলজার এসে তাকে চেক করে নিয়ে যেতে থাকে তাদের বস সাইটোর কাছে। সোলজাররা কোবের কাছ থেকে দুটো জিনিস পায়, একটা বন্দুক এবং একটা টোটেম। তখন সাইটো জিনিসগুলো দেখে বলে যে তোমার মতন একজন মানুষ অনেক আগে আমার সাথে দেখা করেছিল, যার কাছে এই দুটো জিনিস ছিল। এরপর কাহিনী চলে যায় সম্পূর্ণ ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি তরুণ সাইটো একজন বিশিষ্ট জাপানিজ বিজনেসম্যান, আর তার সঙ্গে কোব এবং আর্থারও রয়েছে এবং তারা সবাই তখন তাদের যৌবনে। সাইটো খাচ্ছে আর কোব ও আর্থারের সাথে কথা বলছে। কোব তার কথার জ্বালা ফাঁসিয়ে সাইটোর থেকে তথ্য বের করার চেষ্টা করছিল। তখন কোব এবং আর্থার কোবেল ইঞ্জিনিয়ারিং কোম্পানির দেওয়া একটা মিশনে যায়। তাদের কাজ ছিল সাইটোর স্বপ্নে প্রবেশ করে তার গোপন তথ্য চুরি করা। তাই আর্থার এবং কোব কাজের ছুতোয় সাইটোর স্বপ্নের মধ্যে প্রবেশ করে। সেখানে কোব একটা কাগজ পায় যেখানে কনফিডেন্সিয়াল লেখা ছিল। এই কারণে সাইটো বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে এবং নিজের স্বপ্ন সে নিয়ন্ত্রণ করা শুরু করে। এরপর সে কোব ও আর্থারকেও ফাঁদে ফেলে দেয়। এদিকে কোবের স্বপ্নে তার মৃত স্ত্রী মায়ের উপস্থিতি দেখা যায়, যে আর্থারের পায়ে গুলি করে। ফলে কোব এবং আর্থারের মিশনটা ব্যর্থ হয়ে যায়। এখন প্রশ্ন থাকতে পারে যে সাইটো কিভাবে বুঝলো সে স্বপ্নে আছে? তো এই স্বপ্নের একটা আর্কিটেক্ট ছিল যার নাম নাস। তার কাজ ছিল স্বপ্নের ভিতরের পরিবেশ তৈরি করা, যাতে কোব ও আর্থার সহজেই সাইটোর কাছ থেকে গোপন তথ্য চুরি করতে পারে। কিন্তু সাইটো স্বপ্নের ভিতরে ভুল খুঁজে ফেলে এবং বুঝতে পারে যে সে ঘুমিয়ে আছে। এদিকে কোবের অবচেতন মন থেকে তার মৃত স্ত্রী মায়ের আবির্ভূত হয় এবং সেই মিশনটা ব্যর্থ করে দেয়। ফলে সাইটোকে ট্রেনে ফেলে রেখে কোব, আর্থার ও নাস পালিয়ে একটা হোটেলে আসে। In villages where screens were rare, cricket was just a distant sound, so we brought the game everyone loves, from Mumbai to Delhi and beyond.
everyone made it possible. Cheers, dreams, and cricket under open skies. One game, one joy. এই হোটেল থেকে কোব, আর্থার এবং নাস বের হওয়ার সঙ্গে সঙ্গেই সাইটো হেলিকপ্টারে তার দলবল নিয়ে তাকে ধরে ফেলে। আর নাসকে সাইটোর লোকেরা ধরে নিয়ে যেতে থাকলে কোব জিজ্ঞেস করে সাইটোকে যে সে নাসের সাথে কি করবে। সাইটো তখন উত্তর দেয় কোবের এটা জানার দরকার নেই। সাইটো, কোব এবং আর্থারকে হেলিকপ্টারে তোলা এবং কোবকে নতুন একটা কাজের প্রস্তাব দেওয়া হয়। এই কাজটি করতে কোবকে কোনো চুরি করতে হবে না, বরং এখানে তাকে একজনের মস্তিষ্কে নতুন একটা ধারণা বা ভাবনা জন্ম দিতে হবে। সাইটো কাজটি ভালোভাবে বোঝাতে থাকে। সাইটো একজন বড় ব্যবসায়ী এবং যে কোম্পানিটি তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সেই কোম্পানির মালিক হলেন একজন বৃদ্ধ লোক যার নাম মারুস ফিশার। তিনি বিশাল বড় কর্পোরেট সাম্রাজ্য ফিশার মোড়োর মালিক। মারুস এখন ভীষণ অসুস্থ, তাই সে এখন হসপিটালে আছে। তাই স্বাভাবিকভাবে যদি তার মৃত্যু ঘটে তাহলে তার ছেলে রবার্ট ফিশারের হাতে চলে আসবে কোম্পানির সমস্ত দায়িত্ব। এখন সাইটো বলে যে রবার্টের মাথায় এমন একটা ধারণা ঢুকিয়ে দিতে হবে যাতে সে তার বাবার কোম্পানি একবারে ধ্বংস করে ফেলে। এটা শুনে আর্থার বলে কারোর মাথা থেকে ধারণা চুরি করা সহজ, কিন্তু কারো মাথায় নতুন ধারণা ঢুকিয়ে দেওয়া অর্থাৎ ইনসেপশন অতটা সহজ নয়। তখন কোব হঠাৎ বলে ওঠে যে সে এই কাজটা করতে পারবে, কারণ কোব এর আগেও এই কাজটা করেছিল। আসলে কোব যখন প্রথম স্বপ্নের জগতে যাওয়া শুরু করেছিল তখন সে স্বপ্নের জগৎ সম্পর্কে খুব বেশি কিছু জানতো না। এরপর যখন কোবের স্ত্রী মায় তার স্বপ্নে যাতায়াত শুরু করে তখন তারা পরীক্ষা করতে থাকে যে স্বপ্নের দ্বিতীয় স্তরে যাওয়া যায় কিনা। এভাবেই তারা দুজন একে অপরের স্বপ্নে স্তর তৈরি করে সেখানে যেতে শুরু করে। তবে তারা তখন জানতো না যে তারা স্বপ্নের যত গভীরে যাবে তা স্তর অনুযায়ী তার সময়সীমা অনেক বাড়তে থাকবে। ফলে কোব এবং মাই স্বপ্নের গভীরে প্রবেশ করতে থাকে। এভাবেই তারা এক একটা স্তরে 50 বছর পর্যন্ত কাটিয়ে দেয়, কারণ তখন তো সময় অনেক ছিল। স্বপ্নের এত গভীর স্তরে গিয়ে মাই বাস্তব এবং স্বপ্নের জগতের মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না। তাই মাই একদিন কোবকে বলে এটা স্বপ্নের জগৎ, তাই আমাদের বাস্তব জগতে ফিরে যেতে হলে আমাদের জেগে উঠতে হবে, আর জেগে উঠতে হলে স্বপ্নের জগতে আমাদের দুজনকেই মরতে হবে। এখানে একটা জিনিস পরিষ্কার করে দিই, যদি তারা স্বপ্নের 4 নম্বর লেয়ারে থাকে তাহলে তারা 3 নম্বর স্তরে পৌঁছে যাবে। এরপর 3 নম্বর স্তরে মারা গেলে তারা যথারীতি সেকেন্ড ফেজে চলে আসবে, আর সেকেন্ড স্টেজেও যদি মারা যায় তাহলে প্রথম স্টেজে। এভাবেই তারা বাস্তব জগতে ফিরে আসতে পারবে। এখন এমন করেই স্বপ্নে যত গভীর স্তরে যাওয়া যাবে তাকে এক একটা স্তর পার করে বাস্তবতায় ফিরে আসতে হবে। এভাবেই কোব এবং মাই তাদের বাস্তবে ফিরে আসে এক একটা স্তর পার করে। কিন্তু মায়ের এখানে হঠাৎ মনে হতে থাকে যে তারা এখনো স্বপ্নের জগতে আছে, তাই এখান থেকে বের হওয়ার জন্য তাকে মরতে হবে। তবে কোব তাকে বারবার বলে যে আমরা ইতিমধ্যে বাস্তবতায় চলে এসেছি। কিন্তু মায়ের মাথায় তো কোবের সেই কথাটাই গেঁথেছিল যে তাদের স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসার জন্য তাদের মরতে হবে। ফলে যা হওয়ার তাই। কোব তাদের বিবাহ বার্ষিকীর উপলক্ষে ফুল নিয়ে বাসায় ফিরে দেখে যে মাই ঘরের জানলায় বসে আছে। কোব ঘরে ঢুকতেই মাই একই কথা বলতে থাকে যে বাস্তব দুনিয়ায় পদার্পণ করতে হলে তাকে মরতে হবে। কোব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাই কিছুতেই তা না বুঝে জানলা থেকে লাফ দেওয়ার প্ল্যান করে। সে আগেই বলে রাখে যে আমার আইনজীবীকে আমি চিঠি দিয়ে রেখেছি, যদি আমি মারা যাই তাহলে আমার দায় কারোরই নয়, বরং তোমার মানে কোবের হবে। এই কথা বলে সে জানলা থেকে ঝাঁপ দিয়ে সেখানেই মারা যায়। এরপর মায়ের চিঠি অনুসারে কোবের পিছনে পুলিশ লেগে যায় এবং কোব বাধ্য হয় দেশ ছাড়তে, যার ফলে সে তার 2টো সন্তান থেকে আলাদা হয়ে পড়ে। এটাই ছিল কোবের জীবনের অতীত গল্প। এবার বাস্তবে হেলিকপ্টারে বসে সাইটো তাকে একটা প্রস্তাব দেয়। সে বলে যদি কোব তার দেওয়া কাজটি করে দিতে পারে তাহলে সে তাকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবে। তাছাড়াও তার উপরে থাকা পুলিশ কেসগুলো সাইটো তার ক্ষমতা ব্যবহার করে স্থায়ীভাবে বন্ধ করে দেবে। এই সব কথাবার্তা শোনার পর কোব এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তাই এখন তার নতুন টার্গেট হচ্ছে রবার্ট ফিশার, যার মাথায় তাকে এমন একটা আইডিয়া ঢুকিয়ে দিতে হবে যাতে রবার্ট যেন তার বাবার কোম্পানিটি আর না চালায়। এখন এই বিপজ্জনক কাজটা করার জন্য কোবের একটা বড় টিমের প্রয়োজন। এছাড়াও সবচেয়ে বেশি দরকার একজন ভালো আর্কিটেক্ট, যে নিজের কল্পনা শক্তি দিয়ে একদম বাস্তবের মতো নিখুঁত পরিবেশ তৈরি করতে পারে। যাই হোক, আর্কিটেক্ট এখানে বিল্ডিং, রাস্তা সবকিছুই বাস্তবের মতন তৈরি করবে। এই কাজের জন্য কোব নিয়োগ দেয় অ্যাড্রিয়ান নামের একটা মেয়েকে, যে ছিল একজন দক্ষ আর্কিটেক্ট, কিন্তু এর আগে কখনো সে কারোর সাথে শেয়ার করে স্বপ্নে যায়নি। তাই এই স্বপ্নের জগৎ সম্বন্ধে আড্রিয়ানের কোনো ধারণাই ছিল না। যাই হোক, কোবে তাকে এই স্বপ্নের জগৎ সম্পর্কে শেখাতে শুরু করে। আড্রিয়ান প্রথমে স্বপ্নের জগৎকে একটা ভ্রান্ত কল্পনা মনে করলেও ধীরে ধীরে সে এটা জটিল এবং বাস্তবতার কাছাকাছি পরিবেশ দেখে বিস্মিত হয়। কোব তাকে শেখায় কিভাবে স্বপ্নের ভিতরে পুরো একটা পরিবেশ তৈরি করা যায়,
যেমন রাস্তা, দালান, সিঁড়ি সবকিছু। এক পর্যায়ে কোব নিজেই আদ্রিয়ানকে স্বপ্নে নিয়ে যায়, অথচ আদ্রিয়ান বুঝতেই পারে না যে সে স্বপ্নে আছে। হঠাৎ করে স্বপ্নে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাস্তার লোকেরা তার দিকে তাকাতে থাকে এবং চারিপাশে একরকম চাপ তৈরি হয়। কোব তখন ব্যাখ্যা করে যে যখন কেউ স্বপ্নাদর্শী তৈরি করার বাস্তবতার ব্যাঘাত ঘটায় তখন স্বপ্নের অবচেতন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। অ্যাড্রিয়ান নিজের কল্পনার সাহায্যে একেবারে গঠন করতে থাকে একটা অসম্ভব জিনিস, যেমন একটা ভাঁজ হয়ে যাওয়া শহর কিংবা অদ্ভুত ধরনের সিঁড়ি। এতেই বোঝা যায় যে সে স্বপ্ন নির্মাণে অসাধারণ প্রতিভাবান। আদ্রিয়ানকে প্রমাণ দেওয়ার জন্য কোব তার স্বপ্নের মধ্যে কিছু অদল বদল করে, তবে আদ্রিয়ানের এতে বিশ্বাস হয় না যে সে স্বপ্নের মধ্যে আছে। তখন কোব তাকে বলে যে স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। তবে এই শিক্ষার মাঝেই কোবের অবচেতন থেকে মায় বারবার আবির্ভূত হতে থাকে, যেটা আদ্রিয়ানকে আতঙ্কিত করে তোলে। এই স্বপ্নে মায় এসে অ্যাড্রিয়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, ফলে অ্যাড্রিয়ান জেগে উঠে বলে যে এটা আমি আর করব না। কিন্তু পরে যখন সে বুঝতে পারে যে এই কাজের গুরুত্ব ও নিজের ভূমিকাটা কত বড়, তখন সে রাজি হয়ে যায়। পরবর্তীতে কোবের কাছ থেকে অ্যাড্রিয়ান জানতে চায় যে এই মায় আসলে কে, কেন সে বারবার তোমার স্বপ্নে এসে সব ভেঙে ফেলতে চায়। এই সব কথা শুনে কোব তাকে সব ব্যাখ্যা করে। সে বলতে থাকে তার স্ত্রী তাকে গভীরভাবে ভালোবাসত। সেই ভালোবাসার শক্তি এতই ছিল যে কোব আজও মাইকে ভুলতে পারেনি। যদিও বাস্তবে মাই অনেক আগে মারা গেছে, কিন্তু কোবের মনের ভিতরে তার অজস্র স্মৃতিতে মা এখনো জীবিত। এই স্বপ্নগুলোই স্বপ্নের জগতে মায়ের রূপে ফিরে আসে বারবার। এরপর কোব ব্যাখ্যা করে যে স্বপ্নের জগতে যখনই সে প্রবেশ করে তার অবচেতন মায়ের স্ত্রী এমনভাবে জমে আছে যে সে সক্রিয়ভাবে স্বপ্নে ঢুকে পড়ে। এই মায় চায় না কোব অন্য কোনো কাজে সফল হোক, তাই সে সবকিছু ধ্বংস করে দিতে চায় যেন কোব এই সব কিছু ছেড়ে তার কাছে চলে আসে। মায় চায় সে যেন সব ছেড়ে দিয়ে মৃত্যুকে গ্রহণ করে, যেন তারা আবারও একসাথে বাস্তবের জগতে ফিরতে পারে। এই সব কথা শুনে আদ্রিয়ান প্রথমবারের মতো বুঝতে পারে যে কোব কেমন গভীর মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে। সে অনুভব করে এই মিশনের সবচেয়ে বড় বাধা বাইরের লোক নয়, বরং কোবের নিজের মন, তার অতীত, তার অপরাধবোধ। এই স্মৃতিতে তার সবচেয়ে বড় শত্রু হলো তার স্ত্রী। কোব আরও জানায় যে তার স্বপ্নের জগতে যাওয়ার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় সেটা মূলত প্রথমে আর্মিরা বানিয়েছিল তাদের নিজস্ব প্রয়োজনের জন্য। তাদের মূল উদ্দেশ্য ছিল সৈনিকদের ঘুমের সময় প্রশিক্ষণ দেওয়া, যাতে বাস্তব যুদ্ধক্ষেত্রে তারা আরও দক্ষ হতে পারে। কিন্তু পরে কোব এবং তার টিম সেই মেশিন সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিজেরাই আরেকটা মেশিন তৈরি করে ফেলে। এই জটিল কাজ সফলভাবে বাস্তবায়ন করার জন্য এরপর কোব গড়ে তোলে একটা দক্ষ টিম। প্রথমে তার টিমে অন্তর্ভুক্ত করা হয় ইমেজ নামের একজনকে। ইমেজ এমন একজন ব্যক্তি যে মানুষের অবচেতন মনের গঠন, অভ্যাস, স্মৃতি খুব ভালোভাবে বুঝতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমেজ মানুষের হাবভাব, আচরণ, ভাষাভঙ্গি এবং অঙ্গভঙ্গি দেখে অনায়াসেই সেই মানুষের রূপ ধারণ করতে পারে। এখন স্বপ্নের জগতে সে অন্য কারোর রূপে রূপান্তরিত হতে পারে, যা এক ধরনের ফর্জারি বা ছলনা ছিল। তাই ইমেজ এই কাজে একজন অভিজ্ঞ এবং দক্ষ সদস্য। এরপর সে যায় ইউসুফ নামের একজন হার্বালিস্ট বা ভেষজ বিশারদের কাছে। ইউসুফ একজন বিশেষজ্ঞ যে বিভিন্ন ধরনের ভেষজ উপাদান থেকে ওষুধ তৈরি করতে পারে। স্বপ্নে দীর্ঘ সময় থাকা এবং গভীর ঘুমে প্রবেশ করা সহজ হোক, এই উদ্দেশ্যে ইউসুফ তৈরি করে এমন এক ওষুধ যা খেলে মানুষ গভীরভাবে ঘুমিয়ে পড়ে এবং সহজে সেটা জাগে না। এমনকি ইউসুফ এমন সব মিশ্রণ বানাতে পারে যার ফলে ঘুমন্ত অবস্থা অনেকক্ষণ স্থায়ী হয় এবং স্বপ্নের ভিতরের স্বপ্নেও যাওয়া পসিবল হয়। এভাবেই কোব ধীরে ধীরে তার মিশনের জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সদস্যদের জোগাড় করে। তাই তার পরবর্তী ধাপ হলো একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করা। সে সবাইকে একটা জায়গায় বসিয়ে বলে যে এত বড় এবং জটিল একটা মিশন একটিমাত্র স্বপ্নের স্তরে শেষ করা সম্ভব না, কারণ এবার তাদের কাজ হলো তথ্য চুরি নয়, বরং একজন মানুষের মনে একটা সম্পূর্ণ নতুন ধারণা বসিয়ে দেওয়া, যাকে বলা হয় ইনসেপশন। এই কাজটা এতটাই সূক্ষ্ম এবং জটিল যে এটা করার জন্য সে বলে আমাদের একাধিক স্বপ্নের স্তর তৈরি করতে হবে। এর মানে তারা একটার পর একটা স্বপ্নের ভিতরে যাবে এবং প্রতিটা স্তরেই তাদের কাজ ধাপে ধাপে সম্পূর্ণ করা হবে। সে প্ল্যান করে মোট 3 লেয়ারের স্বপ্নে তৈরি করার। এরপর কোব সবাইকে বোঝায় যে বাস্তব জগৎ থেকে স্বপ্নের জগতে যাওয়ার জন্য তাদের টার্গেট রবার্ট ফিশারকে নিয়ে একই সঙ্গে ঘুমাতে হবে এবং ঘুমন্ত অবস্থায় তাকে স্বপ্নের স্তরে নিয়ে যেতে হবে। এর জন্য ইউসুফ এমন একটা শক্তিশালী ওষুধ তৈরি করবে যা তাদের সবাইকে অন্তত 10 ঘন্টা গভীর ঘুমে রাখবে। এবার কোব সময় গণনার ব্যাখ্যা দেয়। সে জানায় স্বপ্নের সময় বাস্তবের তুলনায় অনেক বেশি ধীরে চলে। ফার্স্ট লেয়ারে তারা পাবে 1 সপ্তাহ সময়, সেকেন্ড লেয়ারে 6 মাস এবং তৃতীয় লেয়ারে পাবে আরও অনেক দীর্ঘ সময়, যেমন 10 বছর। এখন এই পুরো সময়ের ভিতরে তাদের মিশনটা সফল করতে হবে। আর তাদের মেন টার্গেট হচ্ছে রবার্ট ফিশারের মস্তিষ্কে এমন একটা ধারণা রোপণ করা যাতে সে তার বাবার কোম্পানি নিজেই ভেঙে দেয়।
তবে এখানে তাদেরকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, কারণ 10 ঘন্টা ঘুমানোর জন্য ইউসুফ যে ওষুধ তৈরি করেছে সেটা অনেক শক্তিশালী। ফলে যদি কোনোভাবে কেউ স্বপ্নের প্রথম স্তরে মারা যায় তাহলে সে আর বাস্তব জগতে ফিরতে পারবে না, বরং তার মস্তিষ্ক চিরতরে ঘুমিয়ে যাবে। এই ভয়াবহ ঝুঁকিটা সবাইকে মাথায় রাখতে হবে। এছাড়াও তারা প্রতিটা স্তরে টাইমার সেট করে রাখবে, যাতে তারা ঠিক বুঝতে পারে যে তারা কোন স্তরে কতটা সময় অতিবাহিত করছে। এরপর সময় মেপে এবং হিসাব করে চলা তাদের খুবই দরকার, কারণ এক সময় শেষ হয়ে গেলে আর কিছু করার সুযোগ থাকবে না। তাই সময়ের উপরে ভিত্তি করে তারা ঠিক করবে কখন মিশনের কোন ধাপ শুরু এবং শেষ করতে হবে। এবার তারা আলোচনা শুরু করে কিভাবে রবার্ট ফিশারের মস্তিষ্কে ধাপে ধাপে সেই নতুন ধারণাটি ঢুকিয়ে দেওয়া যায়। এই ধারণাটি এমনভাবে ঢোকাতে হবে যেন সেটা রবার্টের নিজের চিন্তা বলেই মনে হয়, সে যেন কোনোভাবে বুঝতে না পারে যে এটা বাইরের কেউ তাকে বসিয়ে দিয়েছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে প্রথম স্তরের স্বপ্নে রবার্টের মাথায় তারা একটা প্রাথমিক ভাবনা ঢুকাবে, যেমন আমি আমার বাবার তৈরি পথে হাঁটবো না। এই ধারণাটি হবে মূল বীজ। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্তরে এই সেম প্যাটার্নকে ধরে তারা ধীরে ধীরে আরো গভীরে যেতে থাকবে, যাতে তার মনে এই কথাটা ভালো করে গেঁথে যায়। এভাবেই তারা তৈরি করতে থাকে পুরো পরিকল্পনা, কারণ একটু ভুল মানে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। তারপর দ্বিতীয় স্তরের স্বপ্নে তারা রবার্টের মাথায় এই ধারণাটা ঢুকাবে যে সে নিজের জন্য কিছু করবে, নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, অন্য কারো ছায়ায় সে বাঁচবে না। এই স্তরে তার মনকে এমনভাবে প্রভাবিত করা হবে যেন তার মধ্যে আত্মনির্ভরতা জন্ম নেয়, অর্থাৎ প্রথম স্তরের ভাবনাটি এখন আরো শক্তভাবে তার ভিতরে গেঁথে যাবে। এরপর তৃতীয় স্তরের স্বপ্নে গিয়ে তারা রবার্টকে বোঝাবে যে তার বাবা আসলে চাইতো না যে রবার্ট তার মতোই হোক, বরং সে চাইতো যে রবার্ট নিজের মতো নিজের জীবন করুক। এভাবেই রবার্টের ভিতরে ধীরে ধীরে গেঁথে দেওয়া হবে সম্পূর্ণ একটা নতুন বাস্তবতা। এখন প্রশ্ন হলো, এই পুরো পরিকল্পনাটাকে 100% কার্যকর করার জন্য আগে রবার্টকে তাদের কাছে নিয়ে আসতে হবে। তাই শুধু তখনই রবার্টের মাথায় তারা সেই মেশিনটা কানেক্ট করে তাকে ঘুমের ভিতরে নিয়ে যেয়ে সব কাজ করতে পারবে। তাই এখন মূল টার্গেট হয়ে দাঁড়ায় রবার্টকে নিরাপদভাবে ধরে এনে তাদের মেশিনের সাথে কানেক্ট করা। সেই অনুসারে তারা জানতে পারে যে রবার্ট প্রতি সপ্তাহে একবার করে সিডনি থেকে লস অ্যাঞ্জেলাস যায়, যা পৃথিবীর অন্যতম দীর্ঘ ফ্লাইটগুলোর মধ্যে একটি। এই লম্বা ফ্লাইটের সময়টাই হতে পারে তাদের ইনসেপশন করার আদর্শ সময়। এদিকে তারা আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য পায় যে রবার্টের বাবা ইতিমধ্যে মারা গেছে, মানে এখন রবার্ট মানসিকভাবে দুর্বল এবং সংবেদনশীল আছে। আর ঠিক এই সময় তার মনে নতুন ধারণা ঢোকানো অনেক সহজ হবে। এই সব বিবেচনায় তারা সিদ্ধান্ত নেয় যে পুরো টিম আজ রবার্টের সাথে একই ফ্লাইটে উঠবে। সেই ফ্লাইটে তারা রবার্টকে টার্গেট করবে এবং সবাই মিলে ঘুমের ওষুধ খেয়ে স্বপ্নে প্রবেশ করবে। এখন এই বিপজ্জনক পরিকল্পনাটা নিশ্চিত করার জন্য সাইটো পুরো প্লেনটাকেই কিনে নেয়। শুধু তাই নয়, তিনি প্লেনের পাইলট এবং বিমানবালাদেরকে পর্যন্ত রিক্রুট করে নেয় যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। তবে এখানে কোবের টেনশন শুরু হয়, কারণ যদি এই মিশন ব্যর্থ হয় তাহলে সাইটো আর কোনো সাহায্য করবে না তাকে। তার মানে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই কোবেকে আমেরিকার পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। এভাবেই তারা প্ল্যান ফাইনাল করে, কিন্তু কোবে জানে যে এই মিশনটা তার জন্য শুধু একটা ইনসেপশন নয়, বরং তার জীবনের শেষ সুযোগ। এর কিছুদিন পর তার ঠিক করার সময় মতন পুরো টিম মিলে রবার্টের সাথে সে নির্দিষ্ট ফ্লাইটে ওঠে। এবার প্লেনে বসেই তারা অত্যন্ত কৌশলে রবার্টের পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। রবার্ট অজ্ঞান হওয়ার সাথে সাথে তাকে স্বপ্নের মেশিনের সাথে সংযুক্ত করে ফেলা হয়। এরপর একে একে তার টিমের বাকি সদস্যরাও সে নির্দিষ্ট ওষুধ গ্রহণ করে সবাই স্বপ্নের প্রথম স্তরে ঢুকে পড়ে। প্রথম স্তরে দেখা যায় যে তারা সবাই একটা চলন্ত গাড়ির মধ্যে আছে, আর রবার্ট এখনো অজ্ঞান। ঠিক তখনই তারা রবার্টকে অপহরণ করে ফেলে গাড়ির মধ্যে। কিন্তু গাড়ি চালাতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই একদল লোক হঠাৎ তাদের উপরে গোলাবর্ষণ শুরু করে। প্রথমে মনে হতে পারে যে এরা হয়তো বাইরের কোনো গ্যাং, কিন্তু প্রকৃতপক্ষে এরা আসলে কেউই নয়। এরা হলো রবার্ট ফিশারের নিজের মনের কল্পনা সৃষ্টি, মানে তার সাবকনসিয়াস মাইন্ডে থাকা সিকিউরিটি ফোর্স। কারণ রবার্টের অবচেতন মন বুঝে ফেলে যে কেউ একজন তার মনের গভীরে প্রবেশ করছে, এবং নিজের মনকে রক্ষা করার জন্য সে নিজেই তৈরি করে এমন একটা সশস্ত্র বাহিনী। এভাবেই শুরু হয় স্বপ্নের স্তরের মধ্যে প্রথম লেয়ারের যুদ্ধ। এখান থেকে আমরা বুঝতে পারি যে রবার্ট একজন চালাক ও সচেতন মানুষ, কারণ সে জানে যে স্বপ্নের মধ্যেও তথ্য চুরি হতে পারে। বাস্তবে এমন সব চোরদের হাত থেকে নিজের মনের তথ্য রক্ষা করার জন্য মানুষকে কিছু একটা নির্দিষ্ট ধরনের অন্তর্মনে ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এর ফলে কেউ ঘুমিয়ে থাকলে তার সাবকনসিয়াস মাইন্ড সবসময় সক্রিয় থাকে এবং তার চিন্তা এবং আইডিয়াগুলো আশেপাশে এক ধরনের সিকিউরিটি বিল্ড আপ করে। ঠিক একই কারণে রবার্টের সাবকনসিয়াস মাইন্ড সক্রিয় ছিল এবং সে নিজের অজান্তেই একটা টিম গঠন করে ফেলে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে রবার্ট জানে না যে এই লোকগুলো তার নিজেরই সৃষ্টি,
বরং সে ভাবে আসলেই কোনো স্বাভাবিক বিপদের মধ্যে দিয়ে সে যাচ্ছে, কিন্তু সে এটা জানে না যে সে এখন স্বপ্নের মধ্যে রয়েছে। অর্থাৎ নিজে ট্রেনিং নিলেও স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সে এখনো মিল খুঁজে পায়নি। এমন ভয়াবহ গোলাগুলির মধ্যে হঠাৎ একটা গুলি গিয়ে লাগে সাইটোর শরীরে। এই গুলির আঘাত খুবই গুরুতর এবং পুরো মিশনটাকে অনিশ্চিত করে তোলে, কারণ এই মুহূর্তে একটা গভীর স্বপ্নের স্তরে রয়েছে, আর এই স্তরে কেউ যদি মারা যায় তাহলে সে আর কখনো জীবিত ফিরতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে সাইটো কি বাঁচবে, আর এই পরিস্থিতিতে মিশনটা কিভাবে আগাবে। এখন তারা সবাই রবার্টকে নিয়ে কোনো রকম একটা নিরাপদ জায়গায় পৌঁছায়। চারিপাশে গুলির শব্দ থেমে গেলেও পরিবেশটায় এখনো চাপা টেনশনে ভরা। রবার্ট তখনও বিভ্রান্ত, সে বুঝতে পারছে না যে ঠিক কি হচ্ছে। অন্যদিকে সাইটো গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত হয়ে শুয়ে আছে, তার অবস্থা ক্রমই খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় তার টিমের মধ্যেও তর্কাতর্কি শুরু হয়ে যায়। কেউ বলে ওঠে আমাদের উচিত সাইটোকে এখানেই মেরে ফেলা, তাহলে অন্তত সে বাস্তব জগতে গিয়ে উঠতে পারবে। কিন্তু তখনই কব রুখে দাঁড়ায়, সে বলে না, এখন যদি আমি ওকে মেরে ফেলি তাহলে ও ঘুম থেকে আর জাগতে পারবে না। কবের কথা শুনে সবার মুখে চাপা আতঙ্ক ফুটে ওঠে। সবাই বুঝতে পারে যে পরিস্থিতিটা যতটা ইজি ভাবা হয়েছিল তার চেয়েও অনেক বেশি জটিল। এরপর কোব আবার বলে যে আমাদের ওদেরকে নিয়ে আগাতে হবে, দ্বিতীয় স্তরের স্বপ্নে গেলে হয়তো ওর ব্যথাটা একটু কমবে। এই সব কথা শুনে সবাই কোবের সিদ্ধান্তে একমত হয়। তারপর তারা ফের মিশনের দিকে মনোযোগ দেয়, কারণ সময় দ্রুত এগিয়ে চলছে। এই ধাপে তাদের কাজ হলো রবার্টের মনে একটা বীজ বপন করা এবং সেটাকে নিজের চিন্তাভাবে মানিয়ে নেওয়া। তারা এবার রবার্টের সামনে উপস্থিত হয় এবং এরপরেই পাশের ঘর থেকে ইমেজ বের হয়ে এসে রবার্টের চেনা একজন মানুষের রূপে। সে রূপ নেয় রবার্টের কাকা পিটার বোয়িংয়ের, যে কিনা রবার্টের বাবার কোম্পানির বিশ্বস্ত সহকর্মী। ইমাজ জানে রবার্টের মনে প্রভাব ফেলতে হলে এমন একজনের রূপ নেওয়া দরকার যার কথা সে সহজেই বিশ্বাস করবে। এখানে কোবরা এমনভাবে নাটক সাজায় যেন রবার্ট বুঝতে পারে যে তার কাকায় তাকে বন্দি করে রেখেছে। রবার্ট দেখে সে একা না, তার ঘনিষ্ঠজন পিটারও এই বন্দিদশায় আটকে পড়েছে। এই মানসিক পরিস্থিতিতে রবার্ট কিছুটা নরম হয়ে পড়ে এবং তখনই শুরু হয় মূল কাহিনী। পিটার ধীরে ধীরে রবার্টের মনে বিশ্বাস স্থাপন করে। সে রবার্টকে বলে তোমার বাবা যেমন ছিল তেমন তোমার হওয়ার দরকার নেই, তোমার মধ্যে নিজের আলাদা একটা পরিচয় করার ক্ষমতা আছে, তুমি চাইলেই অনেক বড় কিছু করতে পারবে, তুমি সবার সামনে প্রমাণ করে দাও যে তুমি একা অনেক কিছু পারো। এই কথাগুলো রবার্টের মনে একটা আনন্দ তৈরি করে। সে মনে করতে থাকে সত্যিই তো, আমি তো নিজেই করতে পারবো। এরপর তারা সবাই একটা গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসে তারা আবারও ঘুমের ওষুধ নেয়। এবার মিশন আরো গভীরে যাবে, অর্থাৎ স্বপ্নের দ্বিতীয় লেয়ারে প্রবেশ করবে তারা। এদিকে দেখা যায় ইউসুফ প্রথম স্বপ্নের স্তরে থেকে যায়। তার কাজ হলো সেই গাড়িটাকে চালিয়ে নিরাপদে রাখা এবং প্রয়োজন হলে সবাইকে জাগিয়ে তোলার জন্য কিক তৈরি করা। স্বপ্নের এক স্তর পেরিয়ে এখন রবার্টের মন আরো গভীরভাবে বীজ রোপণের পালা শুরু। স্বপ্নের দ্বিতীয় লেয়ারে গেলে দেখা যায় যে তারা সবাই একটা বড় হোটেলে আছে। এখানে কোব নিজেই প্রথমে রবার্টের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা একটা স্বপ্ন এবং কোবই হলো তার সাবকনসিয়াস মাইন্ডের রক্ষাকারী। যেহেতু রবার্ট পূর্বে সিকিউরিটি ট্রেনিং নিয়েছিল, তাই কোব একাধিকবার চেষ্টা করে তাকে বোঝায় যে কোবই হচ্ছে তার নিরাপত্তা কর্মী, যে স্বপ্নের মধ্যে তাকে রক্ষা করতে এসেছে। কোবের কথাবার্তা শুনে ধীরে ধীরে তার বিশ্বাস হওয়া শুরু হয়। ফলে রবার্টের মনে যে আসল নিরাপত্তা বাহিনী ছিল তারা রবার্টকেই নিজের শত্রু ভেবে ফেলে। এই কারণে কোবের সামনেই তারা আক্রমণ শুরু করে, কিন্তু কোব তার সবাইকে একে একে মারতে থাকে। এরপর সে রবার্টকে জিজ্ঞেস করে যে স্বপ্নে আসার আগে বাস্তবে তার সাথে ঠিক কি ঘটেছিল। এটা সে জানতে চাইছে, কারণ এই স্মৃতিটাই তাদের তৃতীয় লেয়ারে ঢোকার জন্য মেন চাবিকাঠি। অনেক চেষ্টার পর রবার্ট ধীরে ধীরে সেই স্মৃতিগুলো মনে করতে সক্ষম হয়। এরপর যখন সে রবার্টের সাথে কথা বলছিল তখনই ইমাস আবারও পিটারের রূপ নিয়ে সেই রুমে ঢুকে পড়ে। তখন তার টিম পিটারের মাথায় বন্দুক ঠেকিয়ে রবার্টকে বোঝাতে শুরু করে যে তার কাকাই তাকে কিডন্যাপ করতে চেয়েছিল, আর সেই উদ্দেশ্যে সে রবার্টের স্বপ্নে প্রবেশ করে তার লকারের পাসওয়ার্ড জানার চেষ্টা করে। ঠিক তখনই পিটার স্বীকার করে যে হ্যাঁ, আমি তোমাকে কিডন্যাপ করেছি, কারণ আমি চাই না তুমি তোমার বাবার রেখে যাওয়া শেষ উইলটা পড়ো, কারণ ওই উইলে লেখা আছে যে তুমি যেন তোমার বাবার সম্পত্তি ব্যবহার না করে নিজে নিজে কিছু করার চেষ্টা করো। এরপর কোব রবার্টকে বোঝানোর চেষ্টা করে যে এখন আমাদের পিটারের স্বপ্নে প্রবেশ করতে হবে এবং সেখানে গেলে আমরা জানতে পারবো যে সে সত্যি বলছে কিনা। আসলে কোব এখানে রবার্টের স্বপ্নের আরো গভীর স্তরে প্রবেশ করতে চাইছিল, আর এই অবস্থায় অর্থাৎ দ্বিতীয় লেয়ার থেকে পাহারার কাজ করতে থাকে। এবার তৃতীয় লেয়ারে এসে দেখা যায় যে তারা এমন একটা বরফে ঘেরা দুর্গম এলাকায় এসে পৌঁছেছে,
যেখানে এক বিশাল বিল্ডিং রয়েছে এবং তার চারপাশে রয়েছে আর্মস গার্ড। এদিকে দেখা যায় সাইটো এখন অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, তার মুখ দিয়েও রক্ত বের হচ্ছে, কারণ স্বপ্নের প্রথম স্তরে সাইটো গুলি খেয়েছিল। এরপর কোব রবার্টকে সেই সুরক্ষিত বিল্ডিংটা দেখিয়ে বলে যে আপনাকে এই সেফ হাউসটাতে যেতে হবে, সেখানে আপনি আপনার বাবাকে দেখতে পাবেন। আসলে এই সেফ হাউসটা হচ্ছে রবার্টের মস্তিষ্কের একটা প্রতিফলন। এই জায়গাতেই রয়েছে তাদের পারিবারিক কোম্পানির সিক্রেট ডকুমেন্টস বা লকার। মূলত দ্বিতীয় স্তরে কোব যখন রবার্টকে জিজ্ঞেস করেছিল যে এই স্বপ্নে আসার আগে তোমার সাথে ঠিক কি ঘটেছিল, তখন তার পিছনে উদ্দেশ্য ছিল যে এই স্মৃতিগুলোকে উত্তেজিত করে রবার্টের মস্তিষ্কে একটা সেফ হাউসটির অভাব তৈরি করানো। কারণ কোব জানতো তাদের মূল কাজটা সম্পন্ন করতে হলে এই সেফ হাউসেই তাদের প্রবেশ করতে হবে। অর্থাৎ কোব যখন রবার্টকে জিজ্ঞেস করেছিল স্বপ্নে আসার আগে কি ঘটেছিল, তার উত্তরেই রবার্টের মনে সেই সেফ হাউসের স্মৃতি জেগে ওঠে। ঠিক সেই কারণেই সে এখন স্বপ্নের এই সেফ হাউসটা দেখছে এবং এই সেফ হাউসে রবার্টের বাবা মার্চিওর উপস্থিতিরও একটা ব্যাখ্যা আছে। স্বপ্নের দ্বিতীয় স্তরে রবার্ট যখন পুরাতন স্মৃতি মনে করতে থাকে, ঠিক তখনই তার মনে পড়ে যায় তার বাবা কিভাবে হসপিটালের বেডে মৃত্যুবরণ করেছিলেন। এখন সেই স্মৃতি আরো একবার তাজা হয়ে ওঠে আর এই সেফ হাউসের মধ্যে সেটা দেখা যায়। এরপর কোবের টিম এবং রবার্টরা মিলে ওই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে। তারা সেখানে থাকা সকল নিরাপত্তা কর্মীদেরকে গুলি করিয়ে সরিয়ে দেয়। সবকিছুই প্রায় ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু তখনই হঠাৎ করে কোবের স্ত্রী মাই সে জায়গায় এসে হাজির হয় এবং কোনো কিছু না বলে সরাসরি রবার্টকে গুলি করে মারে, যার ফলে রবার্ট নির্ধারিত সময়ের আগে স্বপ্নের ভিতরে মারা যায়। যেহেতু তারা সবাই এক্সট্রিম ঘুমের ওষুধ নিয়েছিল, তাই স্বপ্নে মারা যাওয়ার ফলে রবার্ট ঘুম থেকে জেগে ওঠে না, বরং চলে যায় গভীর স্বপ্নে অর্থাৎ কোমায়, অর্থাৎ আরো গভীর স্তরে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। এই ঘটনা ঘটার পর কোব সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক রবার্টকে তার ফিরিয়ে আনতেই হবে, কারণ যদি ও ফিরে না আসে তাহলে তাদের গোটা মিশনটাই ব্যর্থ হয়ে যাবে। রবার্ট যে কোমায় চলে গেছে তার মানে সে এখন সবচেয়ে দীর্ঘ একটা স্বপ্নের স্তরে ঢুকে পড়েছে, আর তার সাথে সাথে সাইটোর অবস্থাও দ্রুত খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ সেও শীঘ্রই কোমায় চলে যাবে। এই পরিস্থিতিতে কোব ঠিক করে যে সে অ্যাড্রিয়ানকে সঙ্গে নিয়ে আরেকটা স্তরে অর্থাৎ রবার্টের কোমার জগতে প্রবেশ করবে। এই স্তরে তাদের রবার্টকে খুঁজে পেতে হবে এবং ফিরিয়ে আনতে হবে তৃতীয় স্তরে। এবার এইখানে পৌঁছানোর পর কোব বুঝতে পারে যে এটাই সেই জায়গা যেখানে কোব এবং তার স্ত্রী একসাথে স্বপ্নে আসতো। কোব জানতো এখানে মায় আবারও ফিরে আসবে এবং ঠিক আগের মতোই তার মিশনে বাধা দেবে। তাই এবার কোব সরাসরি মায়ের কাছে যায়, সেই ঘরে যেখানে আগে তারা একসাথে বাস করত। কোব অ্যাড্রিয়ানার কাছে পৌঁছে তারা দেখতে পায় যে মায় আগেই রবার্টকে বন্দি করে রেখেছে সেই ঘরে। মায় তখন কোবকে বলে, আমি রবার্টকে একটা শর্তেই ছেড়ে দেব, যদি তুমি আজীবনের জন্য আমার সাথে এখানেই থেকে যাও। এই কথা শুনেই অ্যাড্রিয়ানা আর দেরি না করে রবার্টকে সে উপর থেকে নিচে ফেলে দেয় যাতে সে তৃতীয় স্তরে জেগে উঠতে পারে। তারপর অ্যাড্রিয়ানা নিজেই মাইকে গুলি করে এবং সেও উপর থেকে নিচে ঝাঁপ দেয়, যার ফলে অ্যাড্রিয়ানা আর রবার্ট দুজনেই স্বপ্নের তৃতীয় স্তরে ফিরে আসে এবং কোমার জগৎ থেকে বেঁচে ফেরে। এদিকে রবার্ট যখন আবার তৃতীয় স্তরে ফিরে আসে তখন সে সেই নির্দিষ্ট ঘরে প্রবেশ করে যেটা তার সেফ হাউস হিসেবে দেখানো হয়েছিল। রবার্ট এখানে দেখতে পায় তার বাবা অসুস্থ হয়ে শুয়ে আছে এবং তার মনে হয় যে তার বাবা তাকে কোনোদিন ভালোবাসতো না, কিন্তু সে ঘরে যখন সে একটা পুরাতন লকার খুঁজে পায় তখন সে দেখে যে তার ছোটবেলার একটা খেলনা এবং সেখানে একটা কাগজের পাখা আছে। ঠিক তখনই তার বাবা তাকে বলে যে আমি তোমার উপর রাগ করতাম কারণ তুমি সব সময় আমার মতো হতে চাইতে, কিন্তু আমি চেয়েছি তুমি নিজেই নিজেকে খুঁজে পাও, নিজের একটা সুন্দর পরিচয় গড়ে তোলো। ঠিক এই কথাটা শোনার পরে রবার্টের মাথায় এটা এমনভাবে গেঁথে যায় যে সে বুঝে ফেলে তার নিজস্ব একটা পরিচয় গড়ে তোলাটা অনেক জরুরি, কারণ তার বাবা যেহেতু চাইতো না সে তার মতন হোক, তাই সে এখন থেকে নিজেই কিছু করে দেখাবে। আসলে এই কথাগুলো তার বাবার বাস্তব কোনো বক্তব্য ছিল না, বরং রবার্টের কল্পনার ফসল ছিল। তাই কোবের টিম যেটা তাকে থিঙ্কিং করতে বলেছিল রবার্ট এখন তাই বিশ্বাস করতে শুরু করে, আর যার ফলে এই বিশ্বাসটাই কোবের প্ল্যান সফল করে তোলে। শেষ পর্যন্ত যখন রবার্টের ভিতরে সেই বিশ্বাস পুরোপুরি গড়ে ওঠে তখন ইমাস সেই বিল্ডিং এ বসানো টাইম বোমা বিস্ফোরণ ঘটায়, যার ফলে তারা সবাই তৃতীয় স্তরে স্বপ্নে মারা যায় এবং দ্বিতীয় স্তরে ফিরে আসে। ঠিক এরভাবে দ্বিতীয় স্তরে একটা বিস্ফোরণ ঘটিয়ে তারা সবাই আবারও প্রথম স্তরে ফিরে আসে। তবে একটা প্রশ্ন রয়ে যায়, সবার সঙ্গে কোব কি যথারীতি দ্বিতীয় এবং প্রথম লেয়ারে চলে এসেছিল? উত্তর হচ্ছে না, কারণ আমরা আগেই দেখেছি যে রবার্টকে কোমা থেকে তৃতীয় স্তরের লেয়ারে ফেরত পাঠানোর পর কোব বেরিয়ে যায় সাইটোকে খুঁজতে। এরপর সবাই যখন ধাপে ধাপে ফিরে আসে তখন কোবকে কোথাও দেখা যায় না। তাহলে কোব কোথায় গেল? কোব আসলে কোথাও হারিয়ে যায়নি,
এতদিন ধরে সে সাইটোকে খুঁজে বেড়াচ্ছে, আর এই সিনেমা শুরুর সিনটাই তার প্রমাণ। অর্থাৎ অনেক বছর খোঁজার পর অবশেষে সাইটোকে কোব খুঁজে পেয়েছে। এখানে তারা দুজনেই অনেক বুড়ো হয়ে গেছে এবং এখানে সাইটো তাকে পুরাতন কথাগুলো মনে করে দেওয়ার চেষ্টা করে। এই সব শোনার পর সাইটোরও সব মনে পড়ে যায়। এরপর তারা দুজনেই নিজেদেরকে মেরে স্বপ্নের লেয়ার পার হতে থাকে এবং এভাবেই অবশেষে তারা বাস্তব জগতে ফিরে আসে। এবার দেখা যায় তারা সবাই সেই প্লেনের মধ্যেই জেগে উঠেছে যেখান থেকে শুরু হয়েছিল এই স্বপ্নের সূত্রপাত। বাস্তবে ফেরার পর রবার্টের মাথায় এই আইডিয়াটা গেঁথে গেছে যে তার বাবার কোম্পানি আর চালাবে না, সে নিজে কিছু একটা করার চেষ্টা করবে। এখন যেহেতু মিশন সাকসেসফুল, তাই সাইটো তার ক্ষমতা বলে কোপের উপরে লেগে থাকা সমস্ত অভিযোগ খারিজ করে দেয়, যার কারণে কোপ আজ অনেক বছর পর নিজের বাড়িতে ফিরতে পারে। তাই এয়ারপোর্ট থেকে সে সোজা নিজের বাড়িতে আসে। আজ কোব খুবই খুশি ছিল, কিন্তু কোবের হঠাৎ সন্দেহ হতে থাকে যে সে আবারও স্বপ্ন দেখছে না তো। এই ভেবে সে তার সামনে থাকা একটা টেবিলের উপরে টোটেম ঘোরাতে থাকে, আর টোটেমটাও পুরোপুরি ঘুরতে শুরু করে। তবে রেজাল্ট শো হওয়ার আগেই ঘরের বাইরে থেকে কোবের বাচ্চারা তাকে ডাক দেয়, যার কারণে কোব এতটাই খুশি হয়ে যায় যে সে টোটেমটার কথা ভুলেই যায় আর সে তার বাচ্চাদের কাছে চলে আসে। কিন্তু কিছু মুহূর্ত পরে দেখা যায় যে টোটেম এখনো ঘুরছে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তার মানে এই মুভিটার এন্ডিং দর্শকের মনে প্রশ্ন জাগাবে যে এটা আসলে স্বপ্ন ছিল নাকি এটা ছিল বাস্তব। এখানে অনেকেই নিজে নিজে থিওরি দিয়ে থাকে। আমার মতে এটা ছিল বাস্তব, কারণ বাস্তব জগতে মায় মারা যাওয়ার পর কোব তার ওয়েডিং রিংটা আর পরে না, যেটা আমরা লাস্টের সিনেই দেখতে পাই। যখন কোব এই টোটেমটা ঘোরাচ্ছিল তখন তার হাতে কিন্তু কোনো রিং ছিল না, আর বাকি রইল টোটেমের ব্যাপারটা। আমরা লাস্ট সিনে স্পষ্ট দেখতে পাই যে টোটেমটা একটানা মসৃণভাবে ঘুরছে না, বরং একটু কাঁপছিল। স্বপ্নে টোটেম কখনো কাঁপে না, আর এটা একইভাবে ইঙ্গিত দেয় যে হয়তো সেটা থেমে যাবে। অর্থাৎ কোব সত্যি সত্যি এবার বাস্তবে তার সন্তানদের কাছে ফিরে আসতে পেরেছে। এছাড়াও মুভিটাতে একটা ইমোশনাল রেজুলেশন আছে। নোলান নিজেই বলেছিল যে এটা মূলত কোবের গল্প, তার গিল্ড থেকে মুক্তি পাওয়ার গল্প। সে মাইকে ছেড়ে দিয়েছে, তার ভুলগুলো মেনে নিয়েছে এবং শেষ দৃশ্যে সে আর টোটেমের দিকে ফিরেও তাকায়নি, কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার সন্তানদের মুখ দেখা, সেটা হোক স্বপ্নে বা বাস্তবে। তবে ডিরেক্টর ইচ্ছাকৃতভাবে এটাকে একটা মিস্ট্রি করে রেখেছে যেন প্রত্যেকেই নিজে নিজের মতন ব্যাখ্যা করতে পারে। সো তুমিও চাইলে তোমার মতো করে একটা ড্রিম এন্ডিং করতে পারো। তো তোমার মনে কি থিওরি আছে তা আমাকে কমেন্টস করে জানাও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে এমন মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।